জাম লাগে তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে, নাগরদোলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরদোলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালিয়ে সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাগি, আমরা শেষ মধ্যে গাড়ি চালিয়ে সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক? কোন জায়গার? আমরা এলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা, প্লাস সাউথ ত্রিপুরা বাস, বেলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক হয়েছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক। উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা বন্ধুরা
ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরাজ্যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরা যে বিজেপি শাসনে সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন। কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique, sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise this science could not have been developed. Fire, water, decomposition or mutilation may destroy all evidence of the body, but teeth often remain as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joychandra Rathod of Kanuj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD,
the body of Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2004, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks of the victims matched with the dental profile of the accused. Like the Seema Bohra murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Bhopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authorities that on 12 June 2025, already mentioned here, my previous madam already have mentioned, that horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, because students already have raised here, they also have cooperated. So I would like to give them thanks that they have handled their During the Vienna Opera House fire in 1849, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem radiographs. Then very important topics, we know the father of odontology. In 87, Dr. Oscar Amado, a Cuban dentist educated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us the teeth have consistently played a role in truth seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated, burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or suicide. Whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Registrar, NFSU, Professor Dr. Yaso Junare, Director, NFSU, Dr. Fiji Great, Kaval University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar,
then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already I have mentioned that uniqueness in everywhere. That when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you? And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering. Today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This is very important, and I think that justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic, behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later, it was established by the Government of India by the blessings of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, through Act 2020 with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now, you have said that advancing forensic odontology from theory to reality, that I have found now. I'm very glad. In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Umesh Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology in NFSU Agartala.
This is my Historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much. I hereby now invite Professor G. Rajesh Babu sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. নিয়ে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন, এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যে বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরও 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন, আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে। এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে, অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকদের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা NSY স্পষ্ট এখানে জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের জায়গায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সেই বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস এই ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি PMC স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাপতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর PMCর মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে, তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি, সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখব সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুপড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর
উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে। এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছু নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রায় দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা এনএসইউর নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা, যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে এই ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো? এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলবেন। কি করে গেছে?
আমি মুখঘাটে আছি, মুখঘাটের একটা খবর আছে না? এই নাম্বারে মোবাইলটারে পাতারে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কয়ে তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কিতা হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা পায়খানাত যাইতো, পায়খানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে সিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে সিটির মা জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে সিটি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। সিটির বাপ লেফটিনে গেছে, লেফটিনটুন যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এরপরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেতে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হেতে হিয়ানটুন দ্বারা ধাইদ্য ভরি আই হেতরে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাইছে। চোখ মুখ বান্ধি তারপরে হেতরে মারছে, মারে মাথার দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে। হেতে এবারে সেগুনে আয়োজন দরজা খুলি বাইরেছি, আর হেতে ধাইদ্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে। চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাকসাইন চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতেরে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতেরে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতেরে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে সোরারা? আড়াইটা। তো কয়জন আছে দেখছেন নি? না সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যে যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? আড়াইটা। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। তোমরা কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে তো সীমান্তের সঙ্গে। তারা কইতে পারে না আইছে না? বিএসএফরা আইছে না, আছে না। রাতে ডিউটি থাকে না বিএসএফ? তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে। আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে। এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তাদের এরকম মানে আমার দাম না কিন্তু আমার ওয়াশ করে এটা এখন আবার মানে একদম বাড়িটাও একদম পাশে আমার কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিন দুবার দেখি এখানে ঘটনা ঘটায় ঘটনা করে আমাদের জায়গা মানে বাংলাদেশ মামার বাড়ি, এখানে আত্মীয় স্বজন আছে, বোনের বাড়ি আছে, ভাইও একজন আছে আমাদের এইখানে যাই
ভদ্রতারে নিরবতা মনে করুক না তারা। আমি আমার কাছে আবেদন থাকবো আছে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়। আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন, পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তবে আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার নির্দেশক রেকর্ড এসেছি, সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা তো দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল, ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা এবারে ইডি কেস নিয়েছে, ওটা পোস্টমর্টম হয়েছিল। মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে, পাইপ করে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি বিষয় দেখছি। এই মুহূর্তে আপনার এই বিষয়ের সাথে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, ডেড বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর, আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনারা নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, 3জনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা ইন্দুর সাথে এখন কিছু বলছি না। পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে।
আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। হ্যাঁ, এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। अरे आपने हाफे नहीं मेला सुन ना आपने मेला जाऊं मेला আমরা এটা যারা আমরা এটা মেনে নিতে পারি না, এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও বিষয় আশ্চর্য বিষয় আপনারাই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে, রোজ ভ্যালি অনেক এখনও মানুষ টাকা পায়নি, সেই কারণে সরকার এটাকে যাতে বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, এই পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন, কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, এইটা অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে এটা তীব্র বিরোধিতা, এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আমরা আপনারাই সংবাদ করেছিলেন সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেবো, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক, এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন, আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম, এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রও দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমলার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষে একটা স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন, তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর
মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তির স্বাক্ষর করেন এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কী করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কী করে? উনি কী করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে একটা, যেটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরও একটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 200 কত বা 40 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে। সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনি দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, অর্থাৎ তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে যে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম, তাহলে মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি? এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাছমারাতে আমিও একটা সভাতে বক্তৃতা গেছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এক বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন, 7-8 বছরে দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা করবে আমি 3 মাসের মধ্যে 10,300 চাকরি রেগুলার করবো। পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায় এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও দিয়েছেন? এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে? প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্র তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর, এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে।
আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায় বাজারঘাটও চলছে না, প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে বুট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ডাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে একটা নাইট ক্লাব মানে হেপেস টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শিগগিরই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না, এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যা বিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না সেখানে। লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক
টিআরকেসি হোক, বিএমএসি হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা